class about the basic lesson of grammar. You know that at my previous class, the last class, I have taken a class about the indefinite tense. So today, our discussion will be on continuous tense. Okay. Okay. So আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো গত দিনে আমরা আলোচনা করেছিলাম ইনডিফিনিট টেন্স নিয়ে। আজকে আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আমার মনে হয় যারা গত দিনের ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন তাদের সবারই এই জিনিসটি জানা আছে যে আমাদের ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে ক্লাস করেছিলাম। আমাদের মনে আছে হয়তো ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম সেটা আশা করি সবার মনে আছে, এবং এটা নিয়ে আমরা একটা হোম টাস্কও করেছিলাম সবাই। তো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট কে পাস্ট ইনডিফিনিট করা যায়, ফিউচার ইনডিফিনিট করা যায়, মানে যে কোনো বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এই তিনটি টেন্সে আমরা করেছিলাম। তো আজকে আমরা করব হচ্ছে কন্টিনিউয়াস নিয়ে। তো যে কোনো বাক্য আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এই তিনটে স্ট্রাকচারের মধ্যে আজকে নিয়ে আসবো। তো আমি আরেকবার একটু মেনশন করতে চাই, তো these grammatical rules classes are exactly some type of boring class, because এই গ্রামাটিক্যাল রুলস এর ক্লাস করতে সবার একটু খারাপ লাগতে পারে বা একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপরে আমি রিকোয়েস্ট করবো যে এই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে করার জন্য। কারণ আমাদের যদি গ্রামাটিক্যাল বেসিক একদমই না থাকে বা এই বিষয়টা নিয়ে খুব বেশি কনফিউশন থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালোভাবে একটা ভালো বেনিফিট পাবো না। কেমন? তো গ্রামাটিক্যালি আমরা যদি একটু বেনিফিট চাই, আমরা যদি এখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক যদি গ্রামাটিক্যালি আমরা আর্ন করতে চাই, তাহলে কিন্তু আমাদের মানে একটা ভালো স্পোকেন ফিডব্যাক আমরা আর্ন করতে চাই, তাহলে কিন্তু গ্রামাটিক্যাল ব্যাকআপটা একটু হলেও সবার লাগবে। অতএব আমাদের এই বেসিক গ্রামার গুলো নিয়ে একটু আমাদের কাজ করতেই হবে। কেমন? ক্যামেরা এক পাশে চলে আসতেছে, সরি। ক্যামেরা এক পাশে চলে আসতেছে বলতে, যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে রিমুভ করে দিয়ে ওটার উপর ক্লিক করলে এটা মনে হয় আবার মানে সামনে ফ্রন্টে চলে আসবে আর কি, যদি ট্রাই করে থাকেন। ওকে, ডান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই, ভালো আছেন তো নাকি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম ওয়েল টু। তো আমরা কিন্তু বেশ কয়েকটি ক্লাস শেষ করে এসেছি, সবার উদ্দেশ্যেই বলছি যে আমরা কিন্তু বেশ কয়েকটি ক্লাস শেষ করে এসেছি। তাই যেহেতু আমরা বেশ কয়েকটি ক্লাস শেষ করে এসেছি, এখন আমরা আস্তে আস্তে কিন্তু একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো সবাই। কেমন? আমরা যখনই জি কথা বলবো চেষ্টা করবো আমাদের কথার ভিতরে একটু ইংরেজি নিয়ে আসার। আমরা কথাগুলো আস্ক করবো, কোশ্চেন গুলো আমরা আস্ক করবো ইংলিশে, এবং আমরা অ্যান্সার গুলো চেষ্টা করবো যেন আমরা ইংরেজিতে সবাই দিতে পারি। তো এইভাবে একটু একটু করে আমরা আগাবো। তো যাই বলতেছিলাম, তো আজকে যে ক্লাসটা আমি নিব এটার জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, আশা করি সবাই দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং এই সাথে এই স্ক্রিনটাই আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, এটাকে ধরে ধরে আমি মূলত আলোচনা করব। তো প্রথমে আমি লাস্ট ডেতে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো, তারপরে আমি আমাদের হচ্ছে গিয়ে আহ তারপরে আমি আস্তে আস্তে অন্য জিনিসগুলো আলোচনা করবো। তো যাই হোক, আমি একটু আমাদের আলোচনার সুবিধার্থে আমি কিছু স্ক্রিন শেয়ার করে কিছু কাজ করতেছি, এটা আমাদের সবাই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো গতদিন আমরা যে কাজটা করেছিলাম সেটা আমাদের হয়তো সবাই ইনশাল্লাহ মনে আছে। তো আমরা গতদিন এই জিনিসটা নিয়ে কাজ করেছিলাম। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? জি, দেখতে পাচ্ছি। জি ভাই, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, তো এখানে গতদিনের আমাদের টপিক ছিল হচ্ছে ইনডিফিনিট টেন্স। তো আমরা যে কথাটা মূলত বলছি যে এই ইনডিফিনিট টেন্সে সাধারণত একটাই ভার্ব থাকে, এটা অ্যাফার্মেটিভ এর জন্য। তো যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাড়তি ভার্ব পেতে পারি, তো আমরা আগে অ্যাফার্মেটিভটা ঠিক করে নেব। তো ইনডিফিনিট টেন্সে মূলত একটাই ভার্ব থাকবে,
আর বর্তমানের জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীত হলে পাস্ট ফর্ম, ভবিষ্যৎ হলে ফিউচারের আমরা মানে ফিউচার করার জন্য ভার্বের সামনে একটা শ্যাল বা উইল যোগ করে দিব, দিয়ে ভার্বের বেস ফর্ম বসাই দিব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আই সি এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখি। আই স এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম। আই শ্যাল সি এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখব। তো যাই হোক, তো এবার আমি নিচে কিছু উদাহরণ দিয়েছিলাম, আপনারা সবাই এটা নিয়ে প্র্যাকটিস করছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস নিয়ে। তো আমি আরেকটা স্ক্রিন আপনাদেরকে দিচ্ছি, তো আশা করি সবাই এখন দেখতে পাচ্ছেন। জি জি। জি দেখতে পাচ্ছি। জি, ওকে, থ্যাঙ্কস। তো টপিকটা হচ্ছে আজকে কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। এই টেন্সের বাক্যে প্রথমে যেটা বলতেছি যে কন্টিনিউয়াস টেন্সের বাক্যে আমরা ইনডিফিনিটে দেখছি যে বাক্যে একটাই ভার্ব থাকে, একটাই ভার্ব থাকে। কিন্তু কন্টিনিউয়াসে বাক্যে দুটো ভার্ব থাকবে। কয়টা ভার্ব থাকবে? কমপক্ষে দুটো ভার্ব থাকবে। কি জন্য? যে আমাদের কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করতে গেলে অবশ্যই একটা অক্সিলারি বা একটা হেল্পিং ভার্ব কিন্তু আমাদের অবশ্যই লাগবে, যেটা হচ্ছে মূল ভার্বের সাথে বসে মূল ভার্বের অর্থটাকে একদম স্পষ্ট করবে। তো যেটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যাই হোক, তো এই অক্সিলারি ভার্ব আমরা যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, তো এই অক্সিলারি ভার্বটা থাকতে হবে এবং মূল ভার্বও থাকবে। অতএব আমাদের দুটো করে ভার্ব কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সের এই বাক্যের মধ্যে থাকবে। এবং কন্টিনিউয়াস এর মূল কথা হচ্ছে একটা সেন্টেন্সকে কন্টিনিউয়াস হতে গেলে কমপক্ষে যে জিনিসটা না হলে চলবে না, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস মেইন ভার্বে আইএনজি। বি ভার্ব ইউজ না করলে সেটা কখনোই কন্টিনিউয়াস টেন্স হতে পারবে না। তার মানে যেখানেই কন্টিনিউয়াস টেন্স সেখানেই বি ভার্ব ইউজ করতে হবে। তো আমাদের মনে হয় জানা থাকার কথা যে বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং আমরা ফিউচারের জন্য ইউজ করে থাকি শ্যাল বি, উইল বি। তো বেসিকলি আমাদের হচ্ছে দেখা যায় যে আমাদের মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই তিনটা মানে এই তিনটা হচ্ছে প্রেজেন্ট এবং দুটো হচ্ছে পাস্ট। এটাই হচ্ছে বেসিক বি ভার্ব। আর যখন আমরা ফিউচার করতে যাই তখন শ্যাল বি, উইল বি ইউজ করি। আমি নিচে একটা নোট ডাউন করে দিয়েছি, যে বাক্যে অক্সিলারি থাকে সেই বাক্যে টেন্সের পরিবর্তনটা কিন্তু অক্সিলারির মধ্যে হয়। তার মানে কি? যেহেতু কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই সেখানে দুটো হচ্ছে ভার্ব নিতে হবে। তার মধ্যে একটা থাকবে বি ভার্ব, মানে একটা থাকবে বি ভার্ব আর একটা থাকবে হচ্ছে মেইন ভার্ব। তার মানে কি? ওই অক্সিলারিতে যেটা আমরা নিচ্ছি অক্সিলারি ভার্ব, তো সেই অক্সিলারি ভার্ব কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অক্সিলারি ভার্বের মধ্যেই আমাদের টেন্সের চেঞ্জ হবে। তো যে বাক্যেই আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব সেই বাক্যেই টেন্সের চেঞ্জ শুধুমাত্র অক্সিলারিটাতেই হবে। যেমন আমরা যদি অতীতকালের কোনো একটা বাক্য তৈরি করি, সেক্ষেত্রে মানে কন্টিনিউয়াস টেন্সের একটা অতীতকালের বাক্য তৈরি করি, সেখানে অবশ্যই আমরা ওয়াজ, ওয়্যার ইউজ করব। আবার এটা যদি বর্তমান করে ফেলি তাহলে ওয়াজ, ওয়্যার কে এম, ইজ কিংবা আর তিনটার মধ্যে একটা বানিয়ে ফেলবো। মূল ভার্বে কিন্তু আমাকে কোনো টেন্সের চেঞ্জ করতে হবে না, মূল ভার্বে শুধুমাত্র আইএনজি যোগ করে দেব, এটাই শেষ। আবার যদি ভবিষ্যৎ করতে চাই আমাকে মূল ভার্বের সামনে বি ভার্বের আগে বি ভার্ব রাখতে হবে এবং বি সামনে একটা শ্যাল বা উইল যোগ করতে হবে। আর তাছাড়া আমার এমনিতে মূল ভার্বের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই। তো একটা এক্সাম্পল আমি নিচে দিয়ে রাখছি। ফর এক্সাম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম টেকিং রেস্ট। বলা হচ্ছে আই এম টেকিং রেস্ট। তো দেখা যাচ্ছে যে টেকিং রেস্ট এখানে আমি একটা ইউজ করছি হচ্ছে কি এম। খেয়াল করবেন যে আমি একটা এম ইউজ করছি। তো আই এম টেকিং রেস্ট, এই এমটা হচ্ছে অক্সিলারি। আমি এটাকে রেড দিয়ে একটু হাইলাইট করে দিছি। তো এমটা হচ্ছে অক্সিলারি আর টেকিং এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে আমাদের দেখা যাচ্ছে স্ট্রাকচারটা বেসিক্যালি সাবজেক্ট, তারপরে বি ভার্ব, আর তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তারপরে বাকি অংশ যা থাকবে সেটা আমরা বসায় দিব। তাহলে টেন্সের চেঞ্জটাও কিন্তু শুধুমাত্র ওই অক্সিলারিতেই হচ্ছে। দেখেন প্রথমটাতে ছিল হচ্ছে এম, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে এসে গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে ওয়াজ, এই এমটা হয়ে গেল হচ্ছে ওয়াজ। তাহলে এমটা ওয়াজ হয়ে গেল কারণ আমি ওই শুধুমাত্র অক্সিলারিতে চেঞ্জ করব। টেকিংটা কিন্তু মূল ভার্ব, সেটা কিন্তু আমার কিন্তু টেকিং থেকে গেছে। তার সাথে আবার আমি যদি ফিউচারটা খেয়াল করি, ফিউচারে দেখা যাচ্ছে আমার বি ভার্ব আছে, বাট ফিউচার করার জন্য শ্যাল বা উইল বি ভার্বের আগে বসতেছে।
মূল ভার্ব টেকিং আছে। তার মানে হচ্ছে যেই বাক্যগুলোতেই আমি অক্সিলারি ভার্ব ইউজ করবো, সেটা যে কোনো অক্সিলারি ভার্ব হোক, বি ভার্ব হোক কিংবা হ্যাভ ভার্ব হোক কিংবা কোনো মোডাল ইউজ করি না কেন, অক্সিলারি ভার্ব থাকলেই টেন্সের চেঞ্জ গুলো কিন্তু সবসময় অক্সিলারি ভার্বেই হবে। এই বিষয়টা আমি বারবার মেনশন করতেছি, কারণ আমরা যখনই কথা বলবো তখন আমাদেরকে এই অক্সিলারির ভিতরে এই টেন্সের চেঞ্জ গুলো এনে এনে কথাগুলো আমাদেরকে মিলাতে হবে। আমি যদি বলতে চাই যে আজকে আমি ক্লাস করছি, তাহলে আমি বলবো টুডে আই এম অ্যাটেন্ডিং এ ক্লাস। আমি যদি বলি গতকাল আমি একটা ক্লাস করছিলাম, তাহলে আমি বলবো ইয়েস্টারডে আই ওয়াজ অ্যাটেন্ডিং এ ক্লাস। আমি যদি বলতে চাই আগামীকাল আমি একটা ক্লাস করব, আই শ্যাল বি অ্যাটেন্ডিং এ ক্লাস, লাইক দিস। তো আমাদের কিন্তু এই চেঞ্জ গুলো অক্সিলারিতে করতে হবে। আর কথা বলতে গেলে অক্সিলারির ইউজের ভিতরে টেন্সের চেঞ্জটাকে একদম স্মুথ হতে পারলে, এটা যত স্মুথ হবে আপনি কথা বলে তত বেশি আনন্দ পাবেন এবং দ্রুত আপনাকে বেশি চিন্তা করতে হবে না, এই অভ্যাস থেকেই কথা চলে আসবে। তো ধন্যবাদ। এরপরে দেখা যাচ্ছে, তো যেটা বলছি সাবজেক্টের একটা কমন স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দিয়েছি যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেইন ভার্বে আইএনজি প্লাস এক্সটেনশন, এবং এই স্ট্রাকচারটাকে এই দিয়ে নিচের কিছু ভার্ব দিয়ে দিছি যে এই ভার্বগুলো প্র্যাকটিস করার জন্য। যেমন মেক, সাপোজ আমি একটু উদাহরণ দিচ্ছি, সাপোজ মেক দেওয়া হচ্ছে, তাহলে আমি বলতে পারি আই এম মেকিং এ প্ল্যান, আমি একটি পরিকল্পনা তৈরি করছি। আমি যদি পাস্ট করে দিই হয়ে যাবে আই ওয়াজ মেকিং আ প্ল্যান, আমি একটি পরিকল্পনা তৈরি করছিলাম। ফিউচার করে দিলে আই শ্যাল বি মেকিং আ প্ল্যান, আমি একটি পরিকল্পনা করতে থাকবো, লাইক দিস। আমি যদি ওয়াক, তাহলে বলবো আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম। আই শ্যাল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো। আমি যদি বলি হেল্প, আমি বলবো আই অ্যাম হেল্পিং সামবডি, আমি কাউকে সাহায্য করছি। যদি বলি পাস্ট টেন্সে আই ওয়াজ হেল্পিং সামবডি, আমি কাউকে সাহায্য করছিলাম। ফিউচার বললে বলবো আই শ্যাল বি হেল্পিং সামবডি, লাইক দিস। তো ফিউচারে আমরা সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ইউজ করি, মানে আই এবং উই এই দুটোর সাথে। বাকি সবার সাথে আমরা উইল ইউজ করব। যেমন হি হলে উইল, ইউ হলে উইল, কেমন, লাইক দিস। তো এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস গুলো সবাই করতে পারবো। তো আশা করি এই যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম, এটা আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, ঠিক কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আপনারা কি সবাই এই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন? জি না স্ক্রিনশট নেইনি। জি ভাই নিয়েছি। আচ্ছা, তো সমস্যা নাই, আমি এটা গ্রুপে শেয়ার দিয়ে দিব, মানে আমি গ্রুপে পোস্ট করে, মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি এটা দিয়ে দিব না, আপনারা সবাই কপি করে রেখে দিবেন হোমওয়ার্কের আগে। আর এই মুহূর্তে কারো লাগলে সে তাহলে আমি প্রয়োজনে আরেকবার শেয়ার করে দিব। আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা বলছিলাম, ইনকল মেসেজ থেকে আমি এটা দেওয়ার মতো কোনো অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, আমি এটা আপনাদেরকে একটু পরে আমি এটাকে শেয়ার করে দিবনি। তো যেটা বলছিলাম, তো আমাদের যেই কন্টিনিউয়াস নিয়ে কথাবার্তা বললাম, আশা করি সবাই এটা শুনতে পারছেন এবং মনে হয় ক্লিয়ার। তো এবার প্রেজেন্ট এবং পাস্ট সিম্পলে কোন একবার প্রশ্ন করেছেন, সরি, আফসানা আয়ান, আচ্ছা আপনি প্রশ্ন করেছেন প্রেজেন্ট এবং পাস্ট সিম্পলে নাকি কোনো হেল্পিং ভার্ব হয় না, এটা সত্যি? হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু এর আগে একটা স্ক্রিন আমি আপনাদেরকে প্রথমে দেখাইলাম, যেটা প্রথম আপনাদেরকে দিয়েছি, মানে গত ক্লাসে আমি বলেছি, যেটা হচ্ছে ইনডিফিনিট। তো আমরা যেটা সিম্পল বলি, সেই সিম্পলটা কিন্তু আসলে ইনডিফিনিট। তো সিম্পলটা কিন্তু আসলে ইনডিফিনিট টেন্স। তো আমরা এই ইনডিফিনিট গুলোকেই প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল বা ফিউচার সিম্পল বলে থাকি। তো অবশ্যই মনে রাখবেন যে কখনোই মানে বেসিক্যালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মানে হ্যাঁ বোধক বাক্যের জন্য কখনোই হ্যাঁ বোধক বাক্যে আপনারা দেখবেন যে হ্যাঁ বোধক বাক্যে সিম্পল হলে, মানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল বা ইনডিফিনিট, কিংবা ফিউচার সিম্পল যেটাকে আমরা বলি ফিউচার ইনডিফিনিট, তাতে কখনোই হেল্পিং ভার্ব হবে না। তবে হতে পারে কোন সময় যদি নেগেটিভ হয়ে যায়, যেমন আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডক্টর, যদি আমি এটাকে বলতে চাই যে আই অ্যাম নট এ ডক্টর, তখন আমার লাগবে না আই অ্যাম নট এ ডক্টর। কিন্তু আমি যদি বলি আই ইট রাইস, এটাকে আমি নেগেটিভ করি, আই ডু নট ইট রাইস, তখন আমার লাগবে ওই যে ডু,
ওই ডুটা তখন অক্সিলারি হিসেবে কাজ করবে। তো বেসিক্যালি হ্যাবোধক বাক্য তৈরি করার জন্য আমাদের কিন্তু সিম্পলে কোনো সময় কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন পড়বে না। তবে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস আমাদের অবশ্যই অবশ্যই হেল্পিং ভার্বের ইউজ হবে। আর শুধু কন্টিনিউয়াস বলে কথা না, ইনডিফিনিট বা সিম্পল বাদে বাকি সকল বাক্যে অবশ্যই অবশ্যই অক্সিলারি ইউজ করতে হবে, সেটা নেগেটিভেও অ্যাফার্মেটিভেও। আর সিম্পলের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে লাগবে না, বাট নেগেটিভ বা নেগেটিভ কিংবা ইন্টারগেটিভ করলে আমাদেরকে কিন্তু অবশ্যই অক্সিলারি ইউজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। কন্টিনিউয়াস নিয়ে আপনাদেরকে আরো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ একটু ক্লিয়ার করবেন। কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু আস্ক করবেন, এটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, হ্যালো। জি বলেন। হ্যাঁ, এই ভাইয়া কন্টিনিউয়াসের ভাইয়া বলে সম্বোধন করতেছি। জি জি অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি কোনো সমস্যা নেই, বলেন। হুম, আসলে ওই বাংলাতে মনে করেন টেন্স গুলো চেনার জন্য তো দেখি যে অনেকগুলো জায়গাতে অনেক রকমের মানে রুলস দিছে, প্রায় সবগুলোই জি মানে সেম দেখছিলাম আর কি। কিন্তু বাংলাতে এগুলো মানে চিনতে গেলে দেখি যে খুব একটা সমস্যা থাকে। ইংরেজিতে তেমন একটা সমস্যা নাই, মানে এই স্ট্রাকচার গুলো সবই মনে আছে, কিন্তু বাংলাতে গেলে সমস্যা হয় যে যখন আমি সেন্টেন্সটা মেকিং করতে যাই তখনই সবচেয়ে মানে এই সমস্যাটা পড়ে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার খুবই যুক্তির একটা প্রশ্ন। তো ভাইয়ের প্রশ্নটিকে আমি অ্যান্সার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেরই এই কনফিউশন থেকে যায় যে বাংলায় আমি আসলে কিভাবে বুঝবো, যে বাংলায় আমি কিভাবে বুঝবো যে কোনটা কন্টিনিউয়াস। তো আমরা কিন্তু বাংলা কথায় আমরা কন্টিনিউয়াস এর মধ্যে একটা ভিত্তিগত কথা হচ্ছে যে কন্টিনিউয়াস দ্যাট মিন্স একটি কাজ যেটি চলছে, যে কাজটি চালু আছে সেটাকে আমরা কন্টিনিউয়াস বলে থাকি। তো বাংলা চেনার উপায় থেকে আমরা খুব সহজেই কন্টিনিউয়াস বের করতে পারি এভাবে, যেমন আমরা যে কথাগুলো বলি স্বাভাবিকভাবে, যে ধারাবাহিক বলতে ঠিক ধারাবাহিকও না, চলমান চলমান বললে ভালো হয়। ধারাবাহিকটা সিরিয়াল, তো চলমান বললে ভালো হয়। তো জি, চলমান বললে ভালো হয়। তো যে বিষয়টা বলতেছিলাম, তো যেটাকে বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা বাংলাতে আমরা এই জিনিসগুলো ফলো করি যে চলছি, করছি, খাচ্ছি, বাক্যের আমাদের যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের শেষে আমরা একটা চেনার উপায় দেখতে পাবো। সেটা হচ্ছে কি রকম, যে ছয় রস্বীকার কিংবা ছয় ছয় যুক্ত রস্বীকার, এরকম যেমন যাচ্ছি, খাচ্ছি, করছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এরকম বাংলা ক্রিয়াপদের শেষে ছয় রস্বীকার কিংবা ছয় ছয় রস্বীকার এই চিহ্নগুলো দেখব। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ছিলাম মানে করছিলাম, কিংবা মানে ছয় ছয় রস্বীকার লয়কাল্লা ম ছিলাম লাস্টে থাকবে, ক্রিয়াপদের শেষে ছিলাম যুক্ত হবে। অথবা ছয় ছয় রস্যি লয়কাল্লা ম এরকম আসতে পারে, যেমন হচ্ছে যাচ্ছিলাম, আমি ধরছিলাম, আমি কাজটি করছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম, লাইক দিস। কেমন? তো এইভাবে হচ্ছে আমরা মূলত হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ফিডব্যাক গুলো দেখতে পারি যে এইভাবে আমরা যখন বাংলাগুলো দেখবো সেখানে আমরা ক্রিয়াপদের শেষে আমরা দেখতে পাবো যে ছয় রশ্মি কিংবা ছয় ছয় রশ্মি লাকাল্লা ম এরকম একটি অংশ আমরা দেখতে পাবো। তো এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র ছয় রস্বীকার কিংবা ছয় ছয় রস্বীকার দেখি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ছয় রস্বীকার লাকাল্লা ম ছিলাম কিংবা ছয় ছয় রশ্মি লাকাল্লা ম চাচ্ছিলাম এরকম দেখতে পাই তাহলে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা এরকম দেখতে পাই যে তে থাকবো, তয়কার তে, থয়াকার থা, ক ব, এরকম যদি আমরা পাই যে তে থাকবো, যেমন আমি করতে থাকবো, আমি ধরতে থাকবো, আমি খেতে থাকবো, তো এরকম তে থাকবো ক্রিয়ার শেষে তে থাকবো, এই কথাটা পেলে আমি বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস। তো আশা করি আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা বাংলা বাক্য থেকে আমরা হচ্ছে গিয়ে চিনতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ধন্যবাদ আপনার হচ্ছে গিয়ে সাজেশনের জন্য। আমি একটা পিডিএফ এর জন্য ইনশাআল্লাহ দিয়ে দেবো, সমস্যা নাই। পিডিএফ কিংবা আমি যে কোনো ভাবে হোক এটা তৈরি করে আমি ক্লিয়ার করে দিয়ে দিব। জি আচ্ছা, যাই হোক। তো বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে
আপনাদের বিষয়টা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে বিষয়গুলো খুবই সহজ, আপনাদেরকে এটা নিয়ে টেনস হওয়ার কিছু নাই। আমি চেনার উপায়গুলো শেয়ার করে দিব, ইনশাআল্লাহ সবার উপকার হবে। তো যাই হোক, এবারে এছাড়া কি আর কন্টিনিউয়াস নিয়ে অন্য কোনো কোশ্চেন কারো কি আছে? ভাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বটা কি হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে? জি, ধন্যবাদ ভাই, একটা ভালো কথা বলছেন। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের মূল ভার্বটা কোন ফর্ম হবে? আমাদের মাথায় রাখতে হবে যে মূল ভার্বটা কখনোই প্রেজেন্ট ফর্ম হবে না, কারণ মূল ভার্বটা কন্টিনিউয়াস টেন্সে গেলেই সবসময় আইএনজি হবে। আর আইএনজি যুক্ত ভার্বের যে ফর্ম তাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ভার্বের আইএনজি যুক্ত ফর্মটাকে সবসময় প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো আমরা মনে রাখবো যে আমাদের কন্টিনিউয়াস টেন্স করতে গেলে মূল ভার্বে মানে মূল ভার্বটা সবসময় আইএনজি তৈরি করতে হবে। জি, মূল ভার্বটা সবসময় আইএনজি করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের মূল ভার্বকে প্রেজেন্ট ফর্ম বলা চলবে না, আমরা মনে রাখবো যে এটা আইএনজি যুক্ত একটা পার্টিসিপল একটা ফর্ম। আর আমাদেরকে বি ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, যেমন শ্যাল বি মেকিং, উইল বি ডুইং, আই উইল বি অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আমি ক্লাসটি অ্যাটেন্ড করতে থাকবো। ঠিক আছে? হ্যাঁ, বেস ফর্মের সাথে, ঠিক আছে, ঠিক বলেছেন ভাই, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, অবশ্যই বেস ফর্মের সাথে, কারণ যখন কোনো ভার্বের ফর্মে কোনো চেঞ্জ আসে সেটা বেস ফর্মের উপর কাজ করে থাকে। জি, বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা পার্টিসিপল, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো এই আকৃতিতে। আর তাছাড়া এটাকে ঠিক প্রেজেন্ট ফর্ম বললে একটু ভুল হবে, কারণ প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো ধন্যবাদ। আর আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তাহলে যেহেতু কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, অতএব এখন আমরা প্র্যাকটিসে আসতে পারি। তাহলে আমি যে স্ট্রাকচারটা এইমাত্র দিয়েছি এই স্ট্রাকচারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং হচ্ছে গিয়ে আপনারা সম্ভব হলে একটি স্ক্রিনশটটা নিয়ে রাখেন, তাহলে বেটার হবে। স্ক্রিনশটটা নিয়ে রাখলে সবার জন্য একটু বেটার হবে। সবাই স্ক্রিনশট নিয়ে রাখছেন? ভাই কোথায়? আমি তো এখনো স্ক্রিনে কিছু দেখা যায় না ভাই। ও, দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমি একটু মিসিং হয়ে গেছে। আমি এটাকে যেখান থেকে দিচ্ছি সেখান থেকে তো হবে না, সরি, একটু ভুল করে ফেলছি, সরি। ওকে, এখন দেখা যাচ্ছে? জি জি। যে সবাই একটু কষ্ট করে ভাই শর্টটা নিয়ে রাখেন, এরপর আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব, আপনারা এটা দেখে দেখে সেই টাস্কটা করতে পারবেন। আচ্ছা, নেওয়া হয়ে গেছে সবার? জি ভাই। জি জি। ওকে, তাহলে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এবার আমরা যে কাজটা করব, আমি এবার আপনাদের সবাইকে একটু এক একজনকে হচ্ছে কি আমি মার্ক করে করে বলবো। তো যাদেরকে যাদেরকে নাম বলবো সবাইকে সিরিয়ালি, সবাই একটু আমাকে কষ্ট করে এর একটু ফিডব্যাক দিবেন। জি, বলেন দুলাল শিখো ভাই, কিছু কি বলবেন? জি। ওকে, যাই হোক, তো প্রথমে আমি যাকে মার্ক করতেছি, আফসানা আয়ান ভাই, প্লিজ আপনি একটু আমাকে, আপনার জন্য কোশ্চেন হচ্ছে, আপনি আপনাকে আমি একটা ভার্ব দিব, আপনি সেই ভার্বটাকে ব্যবহার করে আপনি আমাকে একটা বাক্য দিবেন, সেই বাক্যটা 3টা টেন্সে করে দিবেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসে করে দিবেন। তো ওকে, তো আপনার জন্য যেটা ভার্ব আমি দিচ্ছি, আপনার জন্য ভার্ব হচ্ছে ব্রেক। ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা। তো ব্রেক, এই ব্রেক দিয়ে আপনি 3টা বাক্য তৈরি করবেন, BREAK, ব্রেক। আমি আপনাকে একটা সাধারণ বাক্য বলতেছি, যেমন আমি একটি কলম ভাঙি। আমি একটি কলম ভাঙি। আই এম ব্রেক অফ পেন। সরি, আমি আপনাকে বলতে গিয়ে আমি আবার রিপিট করছি, আমি একটি কলম ভাঙছি, আমি একটি কলম
ভাঙছি। I am break open. আচ্ছা ভাই, আই অ্যাম ব্রেক হবে নাকি আই অ্যাম ব্রেকিং হবে? সরি, I am breaking open. এটার ing যোগ I- হবে। জি, আইএনজি যোগ হবে। আই অ্যাম ব্রেকিং আ পেন। Open. তো একটু সুন্দর করে হ্যাঁ। বলি, আই অ্যাম ব্রেকিং আ পেন। হুম। জি, রিপিট করতে হবে আপনাকে। I am আপনাকে রিপিট breaking করতে হবে। up. I am breaking a pen. ফ্যান, Pen. Pen. ফ্যান। P-E-N. যখন পি বলবেন, আমি হ্যাঁ। সবার জন্য বলতেছি, যখনই আমরা পি বলবো, এই পি ওয়ার্ডটা মানে পি এই লেটারটা বলার সময় বা পি দিয়ে স্টার্ট হয়েছে এরকম বেশিরভাগ ওয়ার্ডই আমরা কিন্তু পিটাকে একটু প্রেসার দিয়ে বলতে হবে। প্রেসারটা কিরকম? আমরা প্রথমে পি বলার জন্য ঠোঁটে প্রেসার দিব, এরপর বাতাসটাকে একটু একটু জোর দিয়ে ছাড়বো। যেমন ফি, নট পি, পিও না, ফিও না, এটা হচ্ছে ফি, মানে ঠোঁট চেপে তারপর ছাড়তে হবে দ্রুত, ফি। জি, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে আই অ্যাম ব্রেকিং। A pen. I were breaking a pen. I will আচ্ছা, be. আই এর সাথে সবসময় ভাইয়া, আই এর সাথে মনে রাখতে হবে সবসময় আই এর সাথে ওয়াজ হয়। কেমন? না, আই I এর সাথে was. ওয়ার হয় না, ওয়ারটা হবে না, হবে হচ্ছে ওয়াজ। ওকে, হুম, আই ওয়াজ ব্রেকিং আ পেন। pen. এরপরে ফিউচারটা বলে ফেলেন, I will be breaking a pen. আই উইল বি ব্রেকিং আ পেন। এই বাক্যটা একদম ভুল না, তবে আই এর সাথে শ্যাল দেওয়াটা বেটার, মানে শ্যাল দেওয়াটাই আসলে নিয়মের মধ্যে পড়ে। আই শ্যাল বি ব্রেকিং আ পেন। I shall be আচ্ছা, breaking a pen. আ পেন, এ মানে একটি A কলম। pen. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, গুড ট্রাই। সো নাও আই এম কামিং টু দ্য নেক্সট ওয়ান। অনিমেষ রায়, ব্রাদার অনিমেষ রায়, আর ইউ হিয়ারিং মি? Hello. Yes. Tell me. ওকে, ওকে। সো ফর ইউ মাই কোশ্চেন ইজ, আপনার জন্য যেই ভার্বটা আমি দিব সেটা হচ্ছে আমি একটি মাছ ধরছি। আমি একটি মাছ ধরছি। বাক্যটিকে তিনটি ফর্মে বলবেন, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আমি একটি মাছ ধরছি। জি, I am catching a fish. ইয়েস, I am catching a fish. এরপর হচ্ছে আপনার আমাদের এম কে I ওয়াজ করতে হবে। will catching a fish. সরি ব্রো, আমরা Oh, আগে I পাস্ট, was- প্রেজেন্ট, পাস্ট। আই ওয়াজ। Okay. I was caught a fish. আই ওয়াজ ক্যাচিং, নট কট। আমি কিন্তু আপনাদেরকে স্ট্রাকচারটা আচ্ছা, বলে দিছি এই জন্য যে আমাদের মূল ভাবে কোনো কিছু চেঞ্জ নাই, মূল ভাবে সবসময় আইএনজি বাস, আর চেঞ্জ হবে অক্সিলারিতে। জি, I was catching a fish. I will catching a fish. সরি ব্রো, আর একটু দেখে নেন, আমাদের কিন্তু বি ভার্বটা রাখতেই হবে। অতএব আই শ্যাল বি। I shall be. I shall জি। be. I will be বলা যায় না? আই উইল বি বললে ভুল হবে না, কিন্তু উইল বি বললে বিষয়টা নিশ্চিত বোঝা যাবে, মানে আবশ্যক বোঝাতে উইল ইউজ করা হয়, তাছাড়া আচ্ছা, বেসিক্যালি শ্যাল ইউজ করা হয়। মানে দুটানার ক্ষেত্রে আমি shall ইউজ করব। হ্যাঁ, আপনি দুটো না বলতে হ্যাঁ অনেকটা ওরকম, আপনি জাস্ট বলার জন্য বলা, এই জন্য শ্যাল, কিন্তু অবশ্যই অবশ্যই কাজটা করতে হবে বাধ্যতামূলক হলে বা নিশ্চিত হলে আপনি উইল বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এবার আমি আপনাকে একটা মার্ক করতেছি, সেটা হচ্ছে আপনি বলছেন ক্যাচ, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এখন থেকে এই ক সাউন্ডটাকে আপনি চেঞ্জ করে দিবেন, সবসময় ক কে বলবেন Catch. খ এর মতো করে, Catch. ক্যাচ। Catch. ওকে, ইয়েস, Catch. ক্যাচিং। ওকে, সো নাও I'm catching. I am catching a fish. I'm catching a fish. I'm catching I a am catching fish. a fish. I was catching a fish. Yeah. I should be catching a fish. I shall be. I shall Sorry, be catching a fish. I shall be catching a fish. Okay. Hello. Hello. Yeah, I shall be catching a fish. Yes, sorry. Exactly. Call চলে আসছিল. Sorry for that. Call চলে আসছিল. Sorry for that. আচ্ছা আচ্ছা। Come on, carry on. I shall be catching a fish. Yes. I shall be catching a Yes. fish. Okay. Thank you. Yes. Thank you. Onimesh Rai. Welcome. Thank you for helping me. Okay. Now, Dulal Singh, brother Dulal Singh, please come online. হ্যালো। ওকে, আপনার জন্য বাক্য হচ্ছে
তুমি বই পড়ছো, তুমি বই পড়ছো। I am reading a book. আমি বলেছিলাম তুমি, বস Sorry. তুমি বলেছিলাম। You are ওকে, reading book. ইউ আর রিডিং বুক, তুমি বই পড়ছো। দেন পাস্ট, You were reading book. ইউ আর রিডিং বুক। দেন ফিউচার, You will you will be reading book. গুড, ইউ উইল বি রিডিং বুক। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, ভালো বলেছেন দুলাল সিংহ ভাই, ইট ওয়াজ গ্রেট। দেন আরিফুল ইসলাম, ব্রাদার আরিফুল ইসলাম। Yes, brother. Can you hear me? Okay. Okay. Yes, I can hear you. You're clear here. Now, your task is আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সে চিৎকার করছে, সে চিৎকার করছে। সে চিৎকার করছে। জি। চিৎকারের ইংরেজিটা কি? বস চিৎকার ইংরেজি হচ্ছে শাউট, SHOUT, Shout. শাউট। সেখান থেকে আমরা পেয়ে যাবো সে শাউটিং। চিৎকার করছে। He is shouting. He is shouting. He was shouting. Okay, He will be shouting. very good. আপনাকে এই কাজটা আরেকবার করতে হবে, সেটা হচ্ছে বাংলা সহ বলতে হবে। যেমন সে চিৎকার করছে, হি ইজ শাউটিং। সে জি, চিৎকার যে- করছিল, বাংলা জি। সহ বলতে হবে। তাহলে আমি শুধু বাংলাটাই বলবো? Repeat না, করবো বাংলা বলবেন বাংলাটা? এবং ইংরেজি বলবেন, বাংলা বলে ইংরেজি রিপিট করবেন। বাংলা বলে ইংরেজি রিপিট করব। জি, সে চিৎকার করছে। ইয়েস, He is shouting. ভেরি গুড। সে চিৎকার করেছিল। সরি বস, করছিল, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। করছিল, করেছিল বললে সে- কিন্তু হবে না। করছিল, করেছিল বললে ইনডিফিনিট হয়ে যাবে। ও, সে চিৎকার করছিল। জি, He was shouting. হি ওয়াজ শাউটিং। দেন সে চিৎকার করবে। ইয়েস, করবে না, সে চিৎকার করতে থাকবে। আমি বলেছিলাম মানে যে এখানে ফিউচারে আমরা করতে বুঝতে পারবো। থাকবে। হ্যাঁ। জি, তে থাকবে, লাস্টে আসবে তে থাকবে, তে থাকবে, ক্রিয়া শেষে তে থাকবে। আমি এটা শর্টলি বুঝি আসলে করবে মানে ভবিষ্যতে, এটা শর্ট বুঝি তো এই জন্য এটা ক্লিয়ার। সরি সরি, এটা এটা আপনাদের একটা মিসকনসেপ্ট থাকতে পারে এই বিষয়টা নিয়ে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। করবে এটা হচ্ছে ইনডিফিনিট, করবে এটা হচ্ছে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আর ও। আপনি যেটা ভাবতেছেন যে সাধু বা চলিত, সাধুতে আমরা বলে থাকি হচ্ছে যে করিতে, মানে করিতে থাকিবে, কিন্তু আমি কিন্তু সেটা বলিনি, করিতে থাকিবে না, তে থাকবে। এটা কিন্তু চলতি, মানে আমরা যে চলিত ভাষা বলি, সেই চলিত তাহলে ভাষাতেই সে কিন্তু চিৎকার করতে থাকবে। করতে থাকবে, এটাই চলিত। কেমন, এটাই শর্ট। হ্যাঁ, সে এটা চিৎকার কন্টিনিউয়াস। করতে থাকবে। ওকে, তাহলে He বলেন। will be shouting. গুড, হি উইল বি শাউটিং। Shouting. ওকে, থ্যাংক ইউ। সো আই এম কামিং টু দ্য নেক্সট। আচ্ছা, ভাই বিজয় হাসান হঠাৎ করে অফলাইন হয়ে গেলেন। যাই হোক, তো ব্রাদার মেহেদি হাসান তন্ময়, সো Yes, ইটস I'm ইউর ready. টার্ন। আর ইউ রেডি? Yes, I'm ready. ওকে ব্রো, তো এখন আপনাকে যে কাজটা দিব সেটা হচ্ছে আপনি বলবেন হচ্ছে, আপনি বলবেন হাসান একটি চিঠি লিখছে। হাসান একটি চিঠি লিখছে। Hassan is writing a letter. ওকে, আপনি কিন্তু বাংলা সহ বলবেন, বাংলা বলে বলে ইংরেজি বলবেন। Okay. Hassan একটি চিঠি লিখছে. Hassan is writing a letter. Hassan Very একটি good. চিঠি লিখছিল. Hassan was writing a letter. গুড। Hassan একটি চিঠি লিখতে থাকবে. Hassan will be writing a letter. Hassan will be writing a letter. Very good. Thank you, thank you. Now I'm coming to the next one. Oishwarya Rai, Oishi, please, dear sister, are you online? Yes, bro. Okay. So now I'm giving you a task. আপনার জন্য বাক্যটি হচ্ছে, রানা একটি বড় বই পড়ছে। রানা একটি বড় বই পড়ছে। Okay.
Rana is reading a big book. Very good. Now past. Okay. রানা একটি বড় বই পড়তে ছিল। জি পড়ছিল। Good. পড়ছিল। পড়ছিল। Okay. Okay. Rana was reading a big book. Okay. Then future. রানা একটি বড় বই পড়তে থাকবে না। জি পড়তে থাকবে। গুড। পড়তে থাকবে। Okay. Rana will be reading a book, a big book. A big book. Very good. Thank you, sister. It was a good try. Then I'm coming to the next one. Ronnie Raj, brother Ronnie Raj, are you online? Yes, bro. Okay. So dear bro, আপনার জন্য যে বাক্যটি সেটি হচ্ছে আপনি বলবেন হাবিব একটি বাক্স বহন করছে। হাবিব একটি বাক্স বহন করছে। ভাই বহনের ইংরেজিটা ক্যারি ওকে। ক্যারি। ক্যারি বহন করার ইংরেজি হচ্ছে ক্যারি। হাসান একটি বাক্স বহন করছে। হাসান is carrying a box. Good. The next one. হাসান একটি বাক্স বহন করছিল। জি। হাসান was carrying a box. Okay. হাসান একটি বাক্স বহন করতে থাকবে। জি। হাসান will be carrying a box. Thank you, dear brother. It was right answer. Then next one, Sheikh Mehraj, brother Shapnil, are you online? Yes, brother. Oh, sister, sorry. Sorry for that. Sister, আপনি আপনার জন্য যেই টাস্কটা সেটা হচ্ছে মিতু মন দিয়ে পড়ালেখা করছে। মন দিয়ে ইংলিশ মন দিয়ে অ্যাটেন্টিভলি। কেমন? মন দিয়ে হচ্ছে মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি আমরা বলে থাকি অ্যাটেন্টিভলি। আরেকবার প্লিজ কোশ্চেনটা। হ্যাঁ, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি। প্রশ্নটা আরেকবার একটু। প্রশ্নটা আমি বলছি, মিতু মন দিয়ে পড়ালেখা করছে। ওকে, মিতু মন দিয়ে পড়ালেখা করছে। মিতু জি। স্টাডিং অ্যাটেন্টিভলি। দেন ইয়েস, স্টাডিং অ্যাটেন্টিভলি। আমি আপনার এই কথার মাঝখান থেকে একটু ট্যাগ করব। সবাইকে শোনার জন্য বলছি, খেয়াল করবেন এই বিষয়টা। আমরা যখন কোনো কিছু শুধু পড়বো তখন বলবো রিড, যখন কোনো কিছু আমরা লিখবো তখন বলবো রাইট, আর যখন পড়ালেখাকে একসাথে বুঝাবো যে লেখাপড়া করছে কিংবা পড়ালেখা করছে তখন আমরা ইউজ করবো স্টাডি। থ্যাংক ইউ। তো ডিয়ার সিস্টার, আপনি তারপরে বলেন ফার্স্ট। মিতু মনোযোগ দিয়ে পড়ালেখা করছিল। মিতু ওয়াজ স্টাডিং অ্যাটেন্টিভলি। ভেরি গুড। ফিউচার হচ্ছে মিতু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকবে। জি। will be studying attentively. Good. Mitu will be studying attentively. Good. Thank you, sister, for a good try. Then next one, technical Tarek. আসলে কেয়ারফুলি ব্যবহার করা যাবে? জি, কেয়ারফুলি। আচ্ছা, কেয়ারফুলি ইউজ করা যাবে। সেটা হচ্ছে কেয়ারফুলি এখানে ইউজ করলে কেয়ারফুলি সিনোনিমাল, অ্যাটেন্টিভলির সাথে সিনোনিমাল হলেও এখানে ইউজ করা যাবে না, কারণ যখন আমি মনোযোগের কথা বলবো, কেয়ার হচ্ছে যত্ন, তো কেয়ার দিয়ে আমরা যত্ন বোঝাতে পারি। তো মনোযোগের জন্য আমরা অ্যাটেন্টিভলি দেওয়াটাই সবচেয়ে বেটার। এটা হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর কেয়ারফুলিটা যত্নশীল হলে সেক্ষেত্রে ইউজ করতে পারবো। কেয়ারফুলি যত্ন সহকারে পড়ালেখা করছে বা খুব গুরুত্ব দিয়ে পড়ালেখা করছে, এই ক্ষেত্রে আমরা কেয়ারফুলি ইউজ করতে পারবো। ব্রো, আই হ্যাভ এ কোশ্চেন। ওকে, অবশ্যই। বিশেষ করে এই যে রনি ভাই কিছুক্ষণ আগে কিন্তু মানে ক্যারি বহন করার ইংরেজিটা পারতেছিল না, তার আগে আমারও কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। এই জানা বিষয় আসলে হুট করে আমারও এই বিষয়গুলো খুব বেশি হয়। এক্ষেত্রে আমি মানে কি অবলম্বন করে এটা সমাধান পেতে পারি? এটা অনেক বেশি হয়, জানা বিষয় হুট করে মনে থাকে না। জি, থ্যাংক ইউ। এটা ভালো প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক, সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি এটা দিয়ে আপনাদেরকে সাজেস্ট করব। এই বিষয়টা আসলে সবাইকে আমার মনে হয়, আমি আমার পার্সোনালি যেভাবে নিজেকে সলভ করি বা করেছিলাম যখন আমি একদম স্টার্টার ছিলাম, সেই ক্ষেত্রে আমি কিন্তু
এভাবে কাজটা করতাম। সেটা হচ্ছে আমি প্রথমত একটা রাফ খাতা নিতাম এবং আমার একটা খাতার ভিতরে আমি প্রতিদিন আমার নিজের কি কি ওয়ার্ড মনে পড়ে, মানে আমি আসলে কি কি জানি, এটা আমি লিস্ট করতাম। তো এই অভ্যাসটা আমার খুব ভালো কাজে দিত ভোকাবুলারি গুলোকে বিল্ড আপ করার জন্য এবং ল্যাগ গুলা পূরণ করার জন্য। সেটা হচ্ছে আপনি প্রথমত চিন্তা করবেন যে আপনি কি কি বাংলা শব্দের ইংরেজি নিজে জানেন, কোনো ডিকশনারি দেখে না, কিচ্ছু দেখে না। আপনি একটা খাতা নিবেন, তারপরে একের পর আপনি বাংলা এবং ইংরেজি লিখবেন। সাপোজ একে আপনি কি কি বাংলা শব্দের ইংরেজি জানেন, এটা একটা লিস্ট আপনি তৈরি করবেন, একটা র্যান্ডম লিস্ট আপনার ইচ্ছা মতো তৈরি করবেন। এবং এরপরে আপনি যদি এরকম একটা লিস্ট তৈরি করেন, দেখবেন আপনি আস্তে 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 বেশ বড় একটা লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। মোটামুটি দেখবেন 500 বা 1000 ওয়ার্ড আপনার চলে আসবে কয়েকদিন, মোটামুটি 10-15 দিন লিস্ট করলে আপনি এটা পেয়ে যাবেন। এরপরে এই যে আপনি লিস্ট করছেন সেগুলাকে হচ্ছে প্রথম দিকে 3 দিন পর পর একবার দেখবেন। প্রথম দিকে ধরেন এভাবে 2 বার করবেন, 3 দিন পর দেখলেন, তারপরে আবার 7 দিন পর একবার দেখবেন, তারপরে যখন দেখবেন যে মোটামুটি মনে থাকে তখন 1 মাস পর একবার দেখবেন। আশা করি এরপর আপনার জীবনে আর দেখতে হবে না, ওই করে আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এইভাবে ইমপ্রুভ করেছি। আর একটা জিনিস কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আমরা হাঁটা চলার সময় আমরা কিন্তু সবসময় হাঁটাচলা করি বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে বসে চিন্তা করি। তো আমরা যখন চিন্তা করব তখন চিন্তার মধ্যে আপনি কিন্তু কারো কাছে চিন্তা করার সময় আপনি মনে মনে ভাবতেছেন। আমি প্রথম দিনে বলছিলাম যে ভাবার সময় আপনি কিন্তু নিজেকে অনেক কোশ্চেন করতে পারেন, যে আমি এখন চিন্তা করতেছি, সাপোজ আমি বাসের ভিতর যাচ্ছি, তো আমার চোখে পড়লো একটা রাস্তা, তাহলে আমি চিন্তা করতেছি যে ইট ওয়াজ এ ন্যারো রোড, অথবা ইট ওয়াজ এ ন্যারো ভিলেজ রোড, অথবা আমি চিন্তা করতেছি রাস্তার পাশে কোনো একটা প্রাণী দেখতে পেলাম, হয়তো একটা গরু পাচ্ছি, তো বললাম যে দেয়ার ওয়াজ এ কাউ বিসাইড দ্য রোড। এরকম ভাবে আমি চিন্তা করতে পারি। তাহলে এরকম চিন্তা করতে থাকলে কিন্তু অনেক অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড গুলো যেগুলো আসলে আপনার মনে আছে কিন্তু আপনি মানে ইনস্ট্যান্টলি বলতে পারতেছেন না, এগুলো চলে আসবে বারবার। আর আস্তে আস্তে আপনি দেখবেন যে বেশ আপনি এটাতে অ্যাজ ইউজুয়াল আপনি এটা প্র্যাকটিসড হয়ে যাচ্ছেন এবং সবসময় আপনি এটা বলতে পারবেন। তো যাই হোক, আমার মনে হয় অ্যান্সারটা হয়ে গেছে। তো এবার টেকনিক্যাল তারেক, তুমি টেকনিক্যালি একটা অ্যান্সার করে ফেলো দেখি। জি ভাইয়া বলেন। ওকে তারেক, তোমার জন্য কিন্তু টেকনিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে সবাই HTML এবং C প্রোগ্রামিং শিখছে। Everyone is learning HTML and CSS. Oh, Yes, sorry, C programming. C programming. Okay, everyone is learning HTML and C programming. তো এবার হচ্ছে গিয়ে তুমি পাস্ট এবং ফিউচার করে দাও, বাংলা সহ কিন্তু অবশ্যই। সবাই HTML এবং C programming শিখছিল। Everyone জি। was learning HTML and C programming. আর যেটা ফিউচারে সেটা হবে সবাই HTML এবং C programming শিখতে থাকবে। জি। তাহলে everyone will be learning HTML and C programming. আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভাই, আমার এখানে Okay. একটা প্রশ্ন ছিল, আচ্ছা। সেটা হচ্ছে আচ্ছা, যে শেষ করো টেকনিক্যাল তারেক, শেষ করো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ওই যে সে চিৎকার করতে থাকবে, এটা কি জি। এভাবে বলা যায় না যে হি উইল কিপ শাউটিং? অবশ্যই অবশ্যই বলা যায়, হি উইল কিপ শাউটিং, এটা বলা যায়। এটা বললে ভুল হবে না, সে চিৎকার করতে থাকবে। এইটা হচ্ছে আসলে কিছু কিছু ফিউচার টেন্সের আমরা হচ্ছে গিয়ে গঠন এমন ভাবে করতে পারি, যেমন এখানে আমরা কিপ ইউজ করছি, কিপটা আমাদের মূল ভার্ব, বাট শাউটিং, এই যে পরবর্তীতে শাউটিং ইউজ করতেছি, এই আমার যে চিৎকার করার কাজটা, এই মূল ভার্বটাকে আমরা হচ্ছে এখানে আমরা শাউটিং করে দেওয়ার কারণে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। তো যখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এইভাবে আসলে ভার্বের পাশাপাশি এটাকে ইউজ করতে পারি। এই তোমার এই বাক্যটাও কারেক্ট, তবে এটা কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটা গণ্য হবে না। তবে এটার অর্থটা কিন্তু আসলে কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু এটা স্ট্রাকচারালি কন্টিনিউয়াস টেন্স না, তবে এর অর্থ কন্টিনিউয়াস টেন্সের সাথে সেম। আচ্ছা ভাইয়া, যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আছে এটাকে তো জেরান্ডও বলা হয়, তাই না? হ্যাঁ, জিরান বলা যেতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল দুই ভাবে কাজ করতে পারে। তো জেনারেলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা বেসিক্যালি জিরান বলবো, মানে ভার্বের সাথে, এটা হচ্ছে ভার্বালস। তো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে আমরা সেটাকে নাউন হিসেবে ইউজ করি, তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে জিরান্ড। কেমন? জিরান্ড। আর বেসিক্যালি যদি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি তখন আমরা এটাকে বলবো হচ্ছে পার্টিসিপল। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস। তো নেক্সট ওয়ান হচ্ছে একমাত্র শেষ ভাই আছে হচ্ছে নাইম ব্রাদার। ব্রাদার নাইম, আর ইউ অনলাইন? Yes, brother. Okay.
তাহলে আপনি আপনার জন্য যে দিবস হচ্ছে আমরা গান করছি, আমরা গান করছি। আমরা গান করছি, উই আর সিঙ্গিং। ওকে, সো পাস্ট কি হবে? আমরা গান করছিলাম, জি, উই ওয়ার সিঙ্গিং। গুড। এবার ফিউচার? আমরা গান করতে থাকবো, উই উইল বি সিঙ্গিং। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এর মধ্যে কোনো একজন কিছু বলতে চাইছিলেন? জি জি, আমি বলতে চাইছিলাম তারেক জি। ভাই যখন প্রশ্নের উত্তর দিচ্ছিল, আসলে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা কি বাংলাও প্রোগ্রাম বলা যায়, মানে এর শাব্দিক কোনো বাংলা অর্থ? আচ্ছা, প্রোগ্রামের আসলে শাব্দিক বাংলা অর্থ, আমরা যেটাকে প্রোগ্রাম বলি, এটা হচ্ছে কর্মসূচি বা মানে কর্মধারা। কেমন? প্রোগ্রামের একটা বাংলা অর্থ হচ্ছে কর্মধারা। তো সাধারণত বাংলায় আমরা এর বেশি কোনো ইউজ করি না। বাংলায় প্রোগ্রাম বলতে যেটাকে বোঝায় সেটা আমরা অনুষ্ঠান বলি। তো অনুষ্ঠানের আসলে ইংরেজি হচ্ছে ফাংশন। তো আমরা তাছাড়াও আমরা অনেক সময় আমাদের রেগুলার লাইফে বলি যে আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটা প্রোগ্রামে আছি। এর মানে হচ্ছে আসলে প্রোগ্রামে আছি বলতে ফাংশনে আছি। তো বেসিক্যালি প্রোগ্রাম বলতে গেলে প্রোগ্রামের মানে কর্মধারা বোঝায়। তো আমরা সি প্রোগ্রাম যেটাকে বলি, এটা আসলে আমাদের যেটাকে বলি যে এটা হচ্ছে আইটিতে ওটাকে বা হচ্ছে আইটি আপনার ভাষায়। সঠিক খেয়াল নেই, আমি অনেকদিন আগে পড়ছিলাম, সঠিক খেয়াল হচ্ছে না। জি, এখন তো বুঝতে পারছেন। তো কর্মধারা, তো আমরা এই জন্যই আমরা আসলে বাংলা এটাকে ইউজ করি না, আমরা বলে থাকি কর্মধারা বা কর্মসূচি, এইভাবে আমরা বলে থাকি। আচ্ছা, তো ঠিক আছে, এবার আমার সবার কাছে মোটামুটি কন্টিনিউয়াস টেন্স আমার মনে হচ্ছে যে মোটামুটি ক্লিয়ার, তাই না? ওই যে আচ্ছা। একজন বললো কার্যক্রম, আসলে আমি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বইয়ে কি জানি একটা শব্দ পড়ছিলাম, এটাকে আপনার প্রোগ্রাম গুচ্ছ না কি জানি এরকম টাইপের একটা পড়ছিলাম, প্রোগ্রাম শব্দের অর্থ। যাই হোক, সঠিক খেয়াল হচ্ছে না আসলে। যাই হোক, আপনি আজকে ডিকশনারিতে দেখে নেবেন। আমি আপনাদেরকে একটু হেল্প করতে পারি সেক্ষেত্রে হয়তোবা, সেটা এভাবে, যেমন সাপোজ সবাই আমরা একটু একসাথেই সেটা আমরা জানতে পারবো। আমি এই ডিকশনারিটা ফলো করি, যদিও এটা আমার খুব বেশি একদম অ্যাকসেন্টের জন্য খুব একটা ভালো না হলে মিনিং এর দিক থেকে মোটামুটি খারাপ না। তো আমরা একটু দেখে নিই। সবাই দেখতে পাচ্ছি, তাই না? জি জি, এটা প্রায় সবাই ইউজ করে। আচ্ছা, তো এটা হচ্ছে কার্যক্রম। তো এই প্রোগ্রাম, এটার বেসিক্যালি মিনিংটা হচ্ছে কার্যক্রম। তো এইটা এটা অনুক্রম বোঝায়, দৃশ্যক্রমপত্র, এটা ঘটনা, মানে এগুলো হচ্ছে বাক্য ভেদে এর অর্থটা পরিবর্তন হতে পারে। তাছাড়া কার্যসূচি বা কার্যধারা, এগুলো আমরা হচ্ছে গিয়ে বলতে পারি। তো আমার মনে হয় এখন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার, তাই না? সিম্পল ভাবে কম্পিউটারকে বোঝানোর ভাষা বলা যায়। জি, বলা যেতে পারে। সো প্রোগ্রাম, আপনি কম্পিউটার বলে কথা না, যে কোনো বিষয়কে যখন একটা ধারাবাহিক কাজে বর্ণনা করবেন সেটাই প্রোগ্রাম। যেমন আমরা যদি একটা অনুষ্ঠান দেখি, তো অনুষ্ঠানে প্রথমে একজন বক্তা এটা স্টার্টিং করে, তিনি উপস্থাপন করে, তারপরে অন্যরা কোনো বক্তব্য রাখে, তারপরে শেষের দিকে প্রধান অতিথিরা বক্তব্য রাখে, লাস্টে কেউ শুভেচ্ছা বক্তব্য রাখতে চাইলে রাখে, সভাপতি সমাপনী বক্তব্য রেখে শেষ করে। এই যে একটা নির্দিষ্ট কর্মসূচি, এটা একটা প্রোগ্রাম। তো এই জন্য আমরা কোনো ফাংশনে গেলে সাধারণত আমরা গুলাই ফেলি। আমরা যদি কোনো আলোচনা শুনতে যাই বা কোনো সেমিনারে যাই, আমরা সেটাকে প্রোগ্রাম বলবো। কিন্তু আমরা যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই, আমরা বলবো হচ্ছে ফাংশন। কারণ সেখানে কিন্তু কোনো কর্মসূচি ধারা বিবরণী ধারা থাকে না, আসলে সেটা একটা র্যান্ডমলি একটা সেলিব্রেটিং সিচুয়েশন। তো আমার মনে হয় বিষয়টা সবার কাছে ক্লিয়ার, তাই না? জি জি। আচ্ছা, তো প্রোনাউন্সিয়েশনটা আমরা দেখে নিই। প্রোগ্রাম, ওকে। তো উচ্চারণটা হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, তো এবার তাহলে আমরা যেখানে ছিলাম, তো আমাদের কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কিন্তু মোটামুটি শেষ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস নিয়ে মোটামুটি ধারণা হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই যে যেটা শিখলাম যে সেন্টেন্স গুলো, এটাকে নেগেটিভটা কিভাবে করবো, তাই না? র্যান্ডমলি নেগেটিভটা কিভাবে করবো? তো র্যান্ডমলি নেগেটিভ করবো হচ্ছে, যেমন আমি একটা বাক্য বলি, যেমন আমরা একটু বললাম যে তুমি বই পড়ছো, ইউ আর রিডিং এ বুক, ইউ আর রিডিং বুক। তুমি বই পড়ছো, ইউ আর রিডিং বুক। যদি বলি তুমি বই পড়ছো You না, are not a book. Just, You you are aren't a book. you aren't reading a book, you aren't reading a book। এটা হচ্ছে আসলে আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন নেগেটিভ ইউজ করব, নেগেটিভ সাইন নট, এই নট কিন্তু সবসময়, মানে বেসিক্যালি আমাদের যদি বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে,
বাক্যের ভিতরে যদি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সবসময় নটকে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বের সাথে ইউজ করব, তাহলেই আমাদের বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বলবো আমি যে আই অ্যাম নট রিডিং আ বুক। যদি পাস্ট টেন্সে বলি আই ওয়াজ নট রিডিং আ বুক বা আই ওয়াজন্ট রিডিং আ বুক। ওয়াজ নট কে আমরা শর্ট করে বলতে পারি কন্ট্রাকশনে ওয়াজন্ট, আই ওয়াজন্ট রিডিং আ বুক। যদি বলি ফিউচার তাহলে আমি বলবো হচ্ছে আই শ্যাল নট রিডিং আ বুক। শ্যাল নট কে আপনি শান্ট বলতে পারেন, আই শান্ট রিডিং আ বুক। ওরা শর্ট করে বলে তখন শ্যাল নট কে শান্ট এরকম শোনায়, আই শান্ট রিডিং আ বুক। এইভাবে হচ্ছে আমরা নেগেটিভ করতে পারি। যাই হোক, তাহলে আমাদের ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর লেসনটা মোটামুটি হয়ে গেল। এবার কন্টিনিউয়াস এর ফিউচার ফর্মটা যদি আবার একটু বলে দিতেন, নেগেটিভ আচ্ছা, কন্টিনিউয়াস এর ফিউচার ফর্ম আমি আবার রিপিট করে দিচ্ছি। যখন আমরা কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, এটি যুক্ত হবে। আমি মাছ ধরতে থাকবো। তারপরে তাহলে এটাকে আমরা কিভাবে ইংরেজি করব? ইংরেজি করার সময় সাবজেক্ট দেব, আর ফিউচারের জন্য আমি একটা হচ্ছে শ্যাল বা উইল ইউজ করব। তো আই এর জন্য শ্যাল, আর শ্যাল উইল এর পরে বিটা যুক্ত হবে। তার মানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বে আইএনজি, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। যেমন আই শ্যাল বি ক্যাচিং আ ফিশ। আমি একটি মাছ ধরতে থাকবো, আই শ্যাল বি ক্যাচিং আ ফিশ। বা এটা যদি নেগেটিভ করি তাহলে I shall not be catching a fish. জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এবার আমি একজনকে বা স্ক্যাবল আমি একজনকে বাছাই করে নেব। যে কোনো একজনকে আমি এখন একটু আমার সাথে আপনি এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ কন্টিনিউ করবেন। আমি একটা লাইন বলবো, আমি বৃদ্ধি করে দিব, আপনি এটাকে বাড়ায় বলবেন। সো আমি কাকে মার্ক করতে পারি? সম্ভবত এমডি বিজয় হোসেন ভাই, আপনি বাদ পড়ে গেছিলেন প্রথমে কথা বলার সময়। আপনি কি অনলাইনে আছেন? ওকে, সো যাই হোক, আমি এখান থেকে একজনকে আজকে আমি টানবো, সেটা হচ্ছে অনিমেষ রায়। ব্রাদার, আপনি আছেন? আর ইউ অনলাইন? Yes, tell me, ভাইয়া। ওকে, অনিমেষ রায়। তো ব্রাদার, আপনার জন্য আমরা যে কাজটি, আমরা দুইজন মিলে একটা বাক্যকে টেনে লম্বা করবো, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আচ্ছা, ট্রাই করি তাহলে কি হয়। জি ট্রাই। তো বলবো হচ্ছে আমি একটি মাছ ধরি, আমি একটি মাছ ধরছি, আমি একটি মাছ ধরছি। এর ইংরেজি আমি একটি মাছ ধরছি, হ্যাঁ। I am catching a fish now. ওকে, আমি এখন কিন্তু বলিনি, আমি বলছি আমি একটি মাছ ধরছি, আই এম ক্যাচিং আ ফিশ। I am catching a fish. ওকে, এবার আমি বাংলাটা বলবো, আপনি ইংরেজিটা বলবেন। ওকে, আমি একটি বড় মাছ ধরছি। I am catching a big fish. গুড। এবার বলবেন আমি পুকুর থেকে একটি বড় মাছ ধরছি। I am catching a fish from pond. I am catching a big fish. I am catching a big fish from the pond. From the pond. Good. এবার বলবেন আমি আমাদের পুকুর থেকে একটি বড় মাছ ধরছি। I am catching a big fish from our pond. Good. এবার বলবেন আমি আমাদের বাড়ির পাশের পুকুর থেকে একটি বড় মাছ ধরছি। I am catching a fish from the nearest pond of our home. ওকে, আপনি বলুন হচ্ছে I am catching a big fish from the pond near to my home. Near to my home. Sorry. Near to my home. Near to No, my it's okay. It's okay. You are almost right. Near to my home. এভাবে বললে কোনো ভুল থাকবে না। Near to my home. আচ্ছা, থ্যাংক ইউ ব্রাদার, আপনার এই অ্যাসিস্ট্যান্ট ধন্যবাদ, অনেক ভালো করেছেন। ইউ ডিড ওয়েল, থ্যাংক ইউ। এবার আমি আরেকজনকে মার্ক করে নিব। তো ডিয়ার সিস্টার নওশিন লাইলা, আপনি সম্ভবত লাইনে ছিলেন না, আপনি নতুন মানে একটু আগে ঢুকছেন। লাইনে আছেন আপনি? জি ভাইয়া, হ্যালো। আচ্ছা, আমি আপনাকে তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ ভাইয়া।
ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কন্টিনিউয়াস। আপনার জন্য আমার কোশ্চেন হচ্ছে, আমি একটি মুভি দেখছি বা আমি একটি সিনেমা দেখছি। I am watching a movie. ওকে, গুড। আপনি আমাকে ওয়াচিং এবং সি, এই ওয়াচ এবং সি এর পার্থক্যটা বলতে পারবেন? Um, see. জি, আমি আপনাকে হেল্প করি। সি হচ্ছে শুধু দেখা। আমরা যখন কোনো কিছু শুধু দেখবো তখন বলবো সি। আমরা যদি কোনো দিকে তাকাই তখন বলবো লুক। আর যদি আমরা কোনো কিছুকে দেখি এবং শুনি একসাথে তাহলে বলবো ওয়াচ। দেখা এবং শোনা একসাথে হলে আমরা বলবো ওয়াচ। ওকে, থ্যাংক ইউ। আপনার উত্তরটা কিন্তু ঠিক ছিল, মানে আই এম ওয়াচিং আ মুভি। এখন আপনি এই বাক্যটাকে আমি আপনার সাথে এটাকে লম্বা করে দিব। আপনি বলবেন প্রথমে একটু পাস্ট করে নেই, আমি একটি মুভি দেখছি, তাহলে আপনি এটাকে পাস্ট টেন্স করে বলতে পারবেন, মানে পাস্ট কন্টিনিউয়াসে? I was watching a movie. গুড। এবার ফিউচার? I will be watching a movie. ওকে, আই শ্যাল বি বললে বেটার হয়। যাই হোক, আই উইল বি ভুল না। আচ্ছা, তাহলে এবার আপনি বলবেন হচ্ছে আমি আমার বোনের সাথে একটি মুভি দেখছি। সরি, I am watching a movie with my sister. আচ্ছা, এটা বলবেন আমি আমার বোনের সাথে ঘরে বসে একটি মুভি দেখছি। I am watching a movie with my sister in the home. ওকে, ঘরে বসে সিটিং ইন মাই হোম, মানে সিটিং ইন দ্য হোম। ওকে, সিটিং ইন দ্য হাউস বা সিটিং ইন দ্য রুম। ওকে, হোম বললেও ভুল হবে না। ইটস ওকে। থ্যাংক ইউ ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ, ইট ওয়াজ এ গুড ট্রাই। নেক্সট ওয়ানে আসতেছি হচ্ছে ডিয়ার ব্রাদার মেহেদি হাসান তন্ময়। আর ইউ অনলাইন? Yes. Okay, brother, can you help me? Yes, I can hear you. Okay, আমরা যেটা করব, আমি আপনাকে একটা বাক্য বলবো, তো আমি যেরকম বাক্য বলবো আপনি ঠিক ওই রকমই অন্য একটা বাক্য রিপিট করবেন। আমি একটা বলবো, আপনাকে অন্য আরেকটা বলতে হবে নিজে ভেবে। তাহলে আপনি বলুন যে আমি একটা বাক্য বলতেছি, আমি পানি পান করছি, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। আপনি একটা বলেন। Okay. I am listening a song. ভেরি গুড, আই এম লিসেনিং আ সং। আচ্ছা, আমি আপনাকে আরেকটা বাক্য বলবো, হি ওয়াজ ওয়ার্কিং অ্যাটেন্টিভলি। সে মনোযোগ দিয়ে কাজ করছিল। হি ওয়াজ ওয়ার্কিং অ্যাটেন্টিভলি। ওকে, এবার He was studying. হি ওয়াজ স্টাডিং Attentively. attentively. Okay, thank you bro. তো আশা করি আজকে আমরা যে প্র্যাকটিসটা করলাম এখান থেকে সবাই মোটামুটি কন্টিনিউয়াস টেন্সের ইউজ সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের সবারই হয়ে গেছে। তাহলে আমরা এবার এটা সবসময় মনে রাখবো যে যখনই আমরা কোনো চলমান বাক্য নিয়ে কাজ করব বা আমরা কোনো এমন কথা বলবো, আমরা আমাদের স্পোকেনের মধ্যে কথা বলার সময় একটি এমন কথা যখন আমরা বলতে যাবো যে কাজটি আমরা এখন করছি, বা যখনকার কথা বলছি তখন চলছিল, কিংবা পরে করতে থাকবো, এই ধরনের কন্টিনিউয়াস বা চলমান কথা বলতে গেলে আমরা এখন থেকে কন্টিনিউয়াস টেন্সে এই টেকনিক গুলো আমরা যেগুলো আজকে শিখলাম এগুলো সবাই আমরা ইনশাল্লাহ ইউজ করব। তো এবার আমি ছোট্ট একটা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবাই আমরা একটা বিষয়টাকে ফলো করি। ভাইয়া, আপনি ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার, ওই স্ট্রাকচারটা দিলে আপনার এই দুইটা তাহলে কমপ্লিট হয়ে যেত। যেহেতু আপনি এখন স্ট্রাকচার দিচ্ছেন, ওটা মিসিং হয়ে গেছে এইটা না, ওই যে গত ক্লাসে যে প্রেজেন্ট ইনডিফিনিট। জি, ও হ্যাঁ, এটা
আচ্ছা, জি, এটা হ্যাঁ এইটা একটু আপনি মার্ক করে নিয়ে নেন, সমস্যা নেই। জি জি এটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, তাহলে হয়ে যাবে। জি ওকে আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, জি জি থ্যাংক ইউ। তো এবার আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম মূলত সেটা হচ্ছে, দেখেন সবাই কিন্তু আমি একটা স্ক্রিন দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন ইউজ অফ ভার্বস ইন সেন্টেন্স। জি জি ক্লিয়ার ওকে, সবাই খেয়াল করেন, এখানে আমি প্রথম একটা বাক্য দিচ্ছি, আই এম এ ডক্টর। তো এখানে আমরা কিন্তু প্যারালি অনেকগুলো বাক্য দেখতে পাচ্ছি। একটা বাক্য হচ্ছে আই এম এ ডক্টর, ইউ আর এ সায়েন্টিস্ট, আই রাইট এ স্টোরি, উই ক্যাচ ফিশ ইন পন্ড, আই এম রাইটিং আ স্টোরি, উই আর ক্যাচিং ফিশ। এই বাক্যগুলোর মধ্যে আমি ভার্বের ব্যাপারগুলো নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। তো সেটা হচ্ছে, অনেক সময় আমরা এটা ভুল ধারণা আমাদের মনে থাকে যে আমাদের মনে হয় আই দিয়ে বাক্য তৈরি করলেই এম আনতেই হবে, ইউ দিয়ে বাক্য তৈরি করতে তার মানে আরও মনে হয় লাগবে। আবার আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে তাহলে কি আমরা কোনো কথা যে কোনো কথা বলতে গেলেই আমরা বলে ফেলি যে রাইটিং, সিটিং, ওয়াচিং, কিন্তু সেটা কন্টিনিউয়াস না হলেও আমরা এরকম বলে ফেলার চেষ্টা করি। তো এই কনফিউশন থেকে বেরিয়ে আসতে হবে, মনে রাখতে হবে প্রথম বাক্য এক নাম্বার যেটা দেখতে পাচ্ছি যে আই অ্যাম এ ডক্টর, এখানে যে এমটা দেখা যাচ্ছে খেয়াল করতে হবে, এই যে এম, এই এমটা কিন্তু আসলে এখানে মূল ভার্ব, এই এমটাই মূল ভার্ব। আমি বলেছিলাম যে ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত কোনো সময় সাহায্যকারী ভার্বগুলো আমাদের এই হ্যাঁ বোধক বাক্যে কখনো হয় না। তাহলে যেহেতু সাহায্যকারী ভার্ব এখানে নাই, এমই মূল ভার্ব, আর এখানে এই এমটাই মূল ভার্ব, সো আমার এখানে অন্য কোনো ভার্বের প্রয়োজনও নাই, আর একটাই ভার্ব, যার জন্য অন্য কোনো ভার্ব আমি চিন্তা করবো না, প্রয়োজনও পড়বে না। এটা একটা ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। পরেরটাও তাই, ইউ আর এ সায়েন্টিস্ট, লাইক দ্যাট। এবার 3 নম্বর বাক্যটা দেখেন, আই রাইট এ স্টোরি, আই রাইট এ স্টোরি। এখানে আমার রাইট বলছি, রাইট মানে লেখা। তো যখন আমি আই রাইট বলবো এর মানে দাঁড়াবে আমি লিখি, আই রাইট, আই ইট, আমি খাই, আই গো, আমি যাই। এই বাক্যটা এই যে দেখেন শেষে আমি বলছি খাই, যাই, করি। তো সাধারণত যে বাক্যের ক্রিয়াগুলো এ, ই, ও, স্বরে অ এরকম দিয়ে শেষ হয়, বা অন্তুষ্টি অ এরকম দিয়ে শেষ হয়, সেগুলো কিন্তু জেনারেলি সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এক্ষেত্রেও মনে রাখতে হবে আমার একটাই ভার্ব বসবে, এখানে আমার কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই। যার জন্য আমি যদি বলি আই এম রাইট এ স্টোরি, এই বাক্যটি ভুল হবে, কারণ আমার এম মানে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব তখনই লাগবে যখন আমি কন্টিনিউয়াস টেন্স লিখবো। তাছাড়া ইনডিফিনিট লেখার জন্য ইনডিফিনিটের অ্যাফার্মেটিভে আমার কিন্তু কখনোই সাহায্যকারী ভার্ব লাগবে না, নেগেটিভ করলে সেটা আলাদা কথা। তেমনি একই রকম ভাবে উই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড বা ইন পন্ড, এখানে আমরা কখনোই বলবো না উই আর ক্যাচ ফিশ ইন পন্ড, না, প্রয়োজন নাই, কারণ আমার এখানে কোনো সাহায্যকারী ভার্ব হওয়ার কথা না, কারণ এটা ইনডিফিনিট টেন্স। কিন্তু 5 এবং 6 এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা আজকে করলাম। তো 5 নম্বরে দেখা যাচ্ছে আই অ্যাম রাইটিং এ স্টোরি, আই অ্যাম রাইটিং এ স্টোরি। 4 নম্বর বাক্যে দেখা যাচ্ছে উই ক্যাচ ফিশ ইন পন্ড, এখানে আমি উই আর দেইনি, কারণ এটা ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট সিম্পল। আর 5 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস করতে গেলে আমাকে দেখতে হচ্ছে যে আই অ্যাম রাইটিং এ স্টোরি, কারণ আমরা বলছি যে কন্টিনিউয়াসে কিন্তু অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসেবে বি ভার্ব থাকবে, সেজন্য আই অ্যাম রাইটিং আ স্টোরি। আমি এবার 6 নম্বরে দেখতে পাচ্ছি উই আর ক্যাচিং আ ফিশ, যথারীতি কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব এবং মূল ভার্বে আইএনজি বসেছে। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন মনে হয় নাই, কি বলেন? আচ্ছা, আমরা সবাইকে এই বিষয়টাতে ক্লিয়ার? জি ভাই, মোটামুটি। আচ্ছা, তো এখানে এক ভাই কোশ্চেন করছেন যে, সরি, আপু কোশ্চেন করছেন যে নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস কে ইন্টারোগেটিভ করে একটা এক্সাম্পল বলা যায় কিনা। তো নেগেটিভ ফিউচার কন্টিনিউয়াস, তো আমি প্রথমে বাংলাটা বলে দিচ্ছি। একটা ফিউচার কন্টিনিউয়াসে কি থাকবে, আমাদের তে থাকবো। তাহলে আমি যদি বলি যে আমি
যদি বলি যে আমি মাছ ধরতে থাকবো, তাহলে আমি এটা বলবো কিভাবে? আই শ্যাল বি ক্যাচিং ফিশ। এটাকে যদি আমি নেগেটিভ করে দেই, তো এই যে নেগেটিভ ফিউচার, তাহলে এটা হয়ে যাবে কি? আই শ্যাল নট বি ক্যাচিং ফিশ। আই শ্যাল নট বি ক্যাচিং ফিশ। এটা যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন আমি কিভাবে করব? তাহলে মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ করার সময় আমি কি করব? ইন্টারোগেটিভ করার সময় আমি কিন্তু অক্সিলারিকে সামনে নিয়ে আসবো। অক্সিলারিকে বাক্যের সামনে। যখন আমি ইন্টারোগেটিভ ক্লাস করাবো, তখন আপনারা এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। তো আমি বুঝাই দিচ্ছি, ইন্টারোগেটিভ করবো হচ্ছে আমরা অক্সিলারিকে সামনে নিয়ে আসবো। তাহলে আমার এই বাক্যে অক্সিলারি কোনটা? আই শ্যাল নট বি ক্যাচিং ফিশ। এখানে অক্সিলারি হচ্ছে আমার মোডাল অক্সিলারি শ্যাল। তাহলে আমি শ্যালকে সামনে নিয়ে আসবো। আমার শুধুমাত্র শ্যালকে সামনে আনলেই চলবে। অনেক সময় আমরা শ্যাল নটকে সাথে করে নিয়ে আসি, নট নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আমরা কোশ্চেন তখন এভাবে করতে পারবো, শ্যাল আই নট বি ক্যাচিং আ ফিশ। শ্যাল আই নট বি ক্যাচিং আ ফিশ। তাহলেই আমার এটা হয়ে যাবে। তো স্ট্রাকচারটা আমি এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। আমরা দিব হচ্ছে শ্যাল, ফার্স্টে আমরা শ্যাল দিব, শ্যাল। আমি ইন মেসেজে এইটাকে দিয়ে দিচ্ছি শ্যাল। তারপর হচ্ছে আমরা শ্যালের পরে সাবজেক্টটা দিব, এরপর রাখবো হচ্ছে নট, এরপরে হচ্ছে বি, তারপরে দিব হচ্ছে ভার্বটাকে আমরা দিয়ে দিব। প্রথমে সাবজেক্ট, প্রথমে শ্যাল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভার্ব। ভার্বের পরে আমি দিয়ে দিচ্ছি ভাই, আমি একটু এটাকে ইন মেসেজে লিখে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন যা আমার আছে সেটা থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তো শ্যাল, যেমন আমি যেটা বললাম, যদি আমি এটা বলি যে আমি কি একটি মাছ ধরতে থাকবো না, আমি কি একটি মাছ ধরতে থাকবো না, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম, শ্যাল আই নট বি ক্যাচিং আ ফিশ। তো আমি ইন মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি? মেসেজ অপশনে গেলে দেখতে পাবেন, ইন কল মেসেজে চলে যান সবাই। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শ্যালটা আগে দিব, সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, মূল ভার্বে আইএনজি, এক্সটেনশন বা অংশ যা থাকবে দিয়ে দিব। আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব, কারণ প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু আমার এটা সবসময় ভুল হিসেবে গণ্য হবে। তো শ্যাল আই নট বি ক্যাচিং আ ফিশ, প্রশ্নবোধক চিহ্নটা একদম মাস্ট, সবার এটা মাথায় রাখতে হবে। আর যখন মুখে বলবো, তখন এক্সপ্রেশনটা কিন্তু আবশ্যক। এক্সপ্রেশনটা একদম আবশ্যক। যে আমরা বলতে থাকি এমন ভাবে বলি যে কথাটা কিন্তু বাংলায় আমরা যেভাবে বলি সেভাবে হয় না। বাংলায় বলে আমি বলবো আমি কি একটি মাছ ধরতে থাকবো না, ঠিক ইংরেজিটাও এভাবে বলবো, শ্যাল আই নট বি ক্যাচিং আ ফিশ, শ্যাল আই নট বি ক্যাচিং এ ফিশ, এভাবে আমরা বলবো। তাহলে যদি আমরা এভাবে ইংরেজিটা বলতে পারি, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। কেমন? আর আমাদের এই প্র্যাকটিসটা আমাদের কাজেও লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কিন্তু এক্সপ্রেশনটা আমাদের আনতে হবে। তো এক্সপ্রেশনটা না থাকলে কিন্তু আসলে কথা কিন্তু হয় না। বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা থাকে, ইংরেজি বলতে গেলে বডি ল্যাঙ্গুয়েজকে খুব প্রায়োরিটি দিবেন। বডি ল্যাঙ্গুয়েজ শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন ইংলিশ। আরেকটা জিনিস আমি আপনাকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যা সবাই লাইনে আছেন, আপনাদেরকে আমি একটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে যে সবাই প্রস্তুত থাকবেন কনভারসেশনের জন্য। বিকজ কনভারসেশন না করলে কিন্তু ইংলিশটা কারো ক্লিয়ার হবে না। কেমন? তো কনভারসেশনটা লাগবে সবার জন্যই। আর আমি একান্ত মানে এখানে আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি বা যখন ক্লাস নেই, আমরা যারা মডারেটর আছি, আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে একটু নেটিভলি কথা বলি না, আমরা আমাদের আঞ্চলিক ভাবে কথা বলি। তো ইংলিশের যে কারেক্ট অ্যাকসেন্ট বা কারেক্ট স্পিকিং স্টাইল, সেটা আমরা এখনো ফলো করতে পারছি না বা সবসময় নিয়ে আসতেছি না। এই জন্য যে আপনারা হয়তো এটাতে অনেকেই যা থাকে যারা বিগিনার, তারা অনেক সময় বোর ফিল করে কিংবা মনে করে যে না আসলে এইভাবে আমি এত হার্ড আমি বুঝতে পারছি না বা ক্লাসে আমাদের কথাগুলো ধরা যাচ্ছে না। তো যদি কারেক্ট
অ্যাকসেন্টে কথা বলতে যাই তাহলে আপনাদের লিসেনিং একটু প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি সবসময় বলি না, আর বাংলা দিয়েই বলার চেষ্টা করছি। যদিও ইংরেজি ক্লাস মানে স্পোকেনের ক্লাস বাংলা দিয়ে নেওয়া আসলে বেমানান। তো তারপরেও আমি না ভাই, আপনাদের সাথে এভাবে বেটার হচ্ছে। কারণ হবে কি, যখন আমরা শিখবো, যখন আমাদের আয়ত্তে এসে যাবে বিশেষ করে, তখন কিন্তু ইনশাআল্লাহ আমরা ওইটা চেঞ্জ করতে পারবো। ইনশাআল্লাহ ঠিক এক্স্যাক্টলি রাইট। তবে আমাদেরকে এইটা থেকে একদম অ্যাভয়েড করলে চলবে না। আমি ইনশাআল্লাহ আমরা একটা প্ল্যান করেছি, এই জিনিসটা আমি সাজেস্ট করেছি এবং গ্রুপে সবাই ইনশাআল্লাহ আশা করি এটার সাথে আপনারা আমাদেরকে অ্যাসিস্ট করবেন। আর এটা অ্যাসিস্ট করতে হবে মাস্ট, কারণ যারা আমাদের গ্রুপে আছেন আমরা আপনাদের সবাইকে একটা ভালো পর্যায়ে দিতে চাই। আমরা যদি আপনাদের সময় ব্যয় করি, সেই সময়টা যেন আমরা বলতে পারি যে না আমাদের এই সময়টা কাজে লাগছে, এটা দিয়ে আমরা 10 জন মানুষকে উপকার করতে পারছি, তারা এটা থেকে বেনিফিটেড হয়েছে, তাহলে আমাদের এই শ্রমটার কোনো মূল্য থাকবে। তো যেটা হচ্ছে আমি সাজেস্ট করেছিলাম এই জিনিসটা, যে আমরা একটা কনভারসেশন চালু করব যেখানে আমরা 2 বা 3 জন করে মডারেটর থাকবো, মানে আমাদের মেন্টরসরা 3 জন থাকবে, আর আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা বাছাই করে নিব। তো বাছাই বলতে আসলে ঠিক বাছাই না, আমরা একটা লিস্ট প্রকাশ করে দিব যে কোন দিন কাদের, এরকম ভাবে পার ডে 5 জন করে আমরা আমাদের মোটামুটি 30 জনের মতন যারা আসে বা রেগুলার থাকে, এদেরকে আমরা প্রতি উইকে আমরা যারাই অ্যাটেন্ড করবে, যারাই আমাদের এখানে মানে ইংলিশ ক্লাসে স্পোকেনে হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট যারা এখানে পার্টেক করছে, তাদের সাথে আমরা একটা কনভারসেশন থ্রো করব। দেখা যাচ্ছে 5 মিনিটের একটা ছোট্ট কনভারসেশন করে আপনি অনেক বেনিফিটেড হবেন। যখন আপনি 3 জন মেন্টরকে একা ফেস করবেন, তারা আপনাকে কোশ্চেন করবে, আপনি অ্যান্সার দিবেন। তাহলে আমি কোশ্চেন করলাম, আমি বললাম যে হোয়াই ডু ইউ রিড, বা প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর স্টাডি। দেন আপনি যখন আপনার নিজের মতো করে ভুল হোক শুদ্ধ হোক এটাকে ইংরেজিতে বলতে শুরু করবেন, আপনি ওনলি উইদিন 1 মান্থ এরকম 3-4টা সেশনে অংশগ্রহণ করলেই আপনার সাহস দ্বিগুণ হয়ে যাবে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার আশেপাশে থাকা আরো 10 জন ভালো ইংরেজি জানার লোকের চাইতেও কথাটা ভালো বলতে পারতেছেন। এবং ডেফিনেটলি আমি এটাকে আপনাদেরকে প্রুভ করে দিব, যদি আপনারা অ্যাটেন্ড করেন আমাদের কনভারসেশন গুলোতে, আমি প্রুভ করে দিব যে আপনারা ডেফিনেটলি এটার ফলাফল ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং খুব দ্রুত পাবেন। মানে যদি এরকম 3-4টা সেশনে আপনি অংশগ্রহণ করেন, আমি বলতে পারি আপনার ইংরেজি বলার সাহস দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, আমরা তো অবশ্যই ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর জি আপু কিছু বলবেন? জি ভাইয়া, আমি ইনশাল্লাহ সেশনটাতে অংশগ্রহণ করব। তা আমার প্রবলেম জি আমি কথা বলার সময় মানে কনভারসেশনের সময় ইংলিশটা সহজে আসে না। যখন আমি জিনিসটা জি দেখতেছি তখন আমি ধরেন স্ট্রাকচার মেনে জিনিসটা সুন্দরভাবে লিখলাম বা ট্রাই করতে করতে আমি কথাগুলো বলতে পারি, কিন্তু যখন জি কনভারসেশন হয় আমার ইংলিশটা অত জি তাড়াতাড়ি আসে না। তো এই ক্ষেত্রে আসলে জি কি করা যায়? আচ্ছা, আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু 2 মিনিট বলবো। সবারই বিষয়টা জানা দরকার। খুব ভালো একটা প্রশ্ন। এটা শুধু আপনার না, এটা একদম বিগিনার সবারই প্রশ্ন। এটা আমাদেরও ছিল। তো এটা আসলে কি, কথা বলতে গেলে একটা ইনস্ট্যান্ট ব্ল্যাক আউট সিচুয়েশন তৈরি হয়, মনে হয় যেন আমি কিছুই বুঝতে পারছি না, এটা ব্ল্যাক আউট হয়ে যায়। মনে হচ্ছে যে কি বলবো, কি ভাবতেছি আর কি বলবো এই মুহূর্তে, সেটা মাথায় আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে সেটাকে সামনের ফেস টু ফেস নিয়ে আসাটাই প্রবলেম হয়ে যায়। তো আমাদের এই ফোবিয়াটা দূর করতে গেলে বা এই প্র্যাকটিসটা করতে হবে, এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ক্লাসও নিব ইনশাআল্লাহ, একটা প্র্যাকটিস হ্যালো। করাবো। জি আফসান ভাই বলেন। আসলে ভাইয়া আমারও সেম সমস্যাটা হয়েছিল। আমি একবার স্পোকেনে ভর্তি হয়েছিলাম, তারপরে মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছিল। ওইখানে তো আবার ডিবেট করায়, প্রায় সব স্পোকেনে ডিবেট করায়। তো জি ডিবেটের সময় প্রায় তো ওই 10 মিনিট মনে হয় সময় দিয়ে, অনেক জায়গাতে 5 মিনিট। আমাকে দিয়েছিল প্রায় 6 মিনিট। শুধুমাত্র আমাদের ছিল যে এই কি যে ইন্টারনেটের ব্যাড সাইড এবং গুড সাইড গুলো তুলে ধরা। তো আমি ব্যাড সাইডে ছিলাম। মোটামুটি মানে শুরু করছিলাম, হঠাৎ করে সাডেনলি দেখতেছি যে একদম পুরোপুরি স্টপ হয়ে গেছে। মানে আর মানে চলছে না। এতটা লজ্জা ছিলাম যে এরপরে আর মানে ওই ক্লাসে আর যাই নাই। মানে আর যাই হোক, পুরোপুরি ব্যাক চলে আসছে।
এই সমস্যাটা আচ্ছা, কি এটা শারীরিক আসলে সমস্যা নাকি আবার জানি না না, এটা। এইটা আসলে সবারই কমন প্রবলেম, এটা কোনো ব্যাপার না। এটাকে আপনারা ভয় ফোবিয়াটা রাখবেন না, আমি এটা নিয়ে আপনাদেরকে ওয়ার্কআউট করাবো ইনশাল্লাহ। আমি আপনাদের এই যে বেসিক স্ট্রাকচারের উপর ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি আপনাদের এরকম কিছু ওয়ার্কআউট করাবো, যেটা হচ্ছে সেম টাইপের সেন্টেন্স বারবার বলা। আপনারা ইচ্ছা করলে বাসাতেও এটা চেষ্টা করতে পারেন। আমি আচ্ছা, আপনারা যখন মেনশন করলেনই, একজন আপু বলছে, আর আমি জানি যেটা কমন একটা প্রবলেম, আমি গ্রুপে এই বিষয়ে একটা ওয়ার্কআউট দিয়ে দিব ইনশাল্লাহ হোমওয়ার্কের সাথে। আর আপনারা কিন্তু আপনাদের সঙ্গে আমার রিকোয়েস্ট, একদম আমি কর্ডিয়ালি আপনাদের রিকোয়েস্ট করতেছি যে মানে অ্যাজ এ মেন্টর, আমি যেহেতু আপনাদের সাথে কাজ করছি আপনাদেরকে ইমপ্রুভ করার জন্য, তো আমি জানি না যে আমি কতটা সমর্থবান মানে আমি নিজে কতটা জানি সেটা বলতে পারবো না, তবে আমি চেষ্টা করবো আমার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। তো বেসিক্যালি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আজকে, তো মোটামুটি 13-14 জন। তো মনে রাখবেন যে আমি যে হোমওয়ার্ক বা টাস্ক গুলো দিব, কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট, যেটা আপনারা কখনোই অ্যাভয়েড করবেন না, টাস্ক গুলো অবশ্যই আপনারা কিন্তু ফেস করবেন। সেটা ভুল ও শুদ্ধ, টাস্ক ফেস করলে আপনি ডেফিনেটলি আপনি কিন্তু ইমপ্রুভ করবেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এই একটা টুইস্টিং টাস্ক করা যেতে পারে। এটা হচ্ছে এরকম, যেমন আমি একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স তৈরি করে থাকি। যেমন সাপোজ আই এম এ ডক্টর। তো আমি একটা এরকম সেন্টেন্স তৈরি করতে, আমরা এরকম সেন্টেন্স গুলোকে বারবার করে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং তার সাথে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, এই দিয়ে আমরা বারবার বলতে থাকবো। যেমন ধরেন আমরা এটাকে বাংলা সহকারে বলবো, যেমন এরকম কি, যে আমি একজন ডক্টর, আমি ডক্টর, আমি ডক্টর, আমি ডক্টর। এই বিষয়টা আমরা বারবার বারবার বলবো, তো মুখটা আমার চালু হয়ে যাবে। তো এভাবে আমি বলতে থাকবো, আমি ডক্টর, আমি ডক্টর, আমি ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই উইল বি ডক্টর, আই উইল বি ডক্টর, আই উইল বি ডক্টর, লাইক দিস। এভাবে আমি তাড়াতাড়ি বলতে থাকবো, তাড়াতাড়ি বলতে থাকবো। আবার আমি এটাকে রিপিট করবো এভাবে, আমার ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই উইল বি ডক্টর, আমার ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই উইল বি ডক্টর, আমার ডক্টর, আই ওয়াজ ডক্টর, আই উইল বি ডক্টর, লাইক দিস। আমি যখন এটাকে বারবার বলতে থাকবো, এই এই টুইস্টিংটা দিব, তখন আপনি একটা রিপিটিং এমন একটা জিনিস যে আপনি রিপিট করতে করতে আপনার ভিতরে একটা টাইপ চলে আসবে। আপনি যখন কোনো কথা বলবেন অটোমেটিক দেখবেন আপনার মুখের মধ্যে ফ্লোটা চলে আসছে। কারণ আমরা যা কিছু বলি ভাবি তা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেভ থেকে যায়। একটা সময় কি দেখবেন, আপনি এখন প্র্যাকটিস করবেন, আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে তেমন কিছুই পারবেন না। বাট এই যে এখন প্র্যাকটিস করতেছেন, 1 বা 2 মাস পরে গিয়ে দেখবেন আপনি এখন যেটা প্র্যাকটিস করতেছিলেন সেটা খুব ভালোভাবে পারতেছেন। যেমন মাঝে মাঝে আমরা গান বা কবিতা মনে রাখার চেষ্টা করি, তো যদি আপনি ট্রাই করে মুখস্থ করেন দেখবেন বারবার ভুলে যাচ্ছেন। কিন্তু এরকম ট্রাই করে রেখে দেন, 15 দিন বা 1 মাস পরে গিয়ে দেখবেন যে আপনার মনে চলে আসছে। কেমন? তো একটা জিনিসকে বারবার শোনা এবং বারবার বলার মধ্যে আমাদের কিন্তু এই ফ্লুয়েন্সিটা নির্ভর করে। তো যখন আমি বারবার শুনবো বলবো, এই অভ্যাসটা একটা জিনিস রিপিটিং সেন্টিমেন্ট রাখবো, আমি অবশ্যই পরে গিয়ে আমি কথা বলার সময় এখানে একটা ভালো ফিডব্যাক আমি কিন্তু পাবো। যা ছেলে মানুষ আছেন তারা জুমার নামাজে গেলে দেখতে পান যে অনেকেই কিন্তু খুতবার কিছু কিছু অংশ মনে থাকে কি না? জি ভাই, থাকে কিন্তু। কারণ হচ্ছে কি, ওইটা আমরা বারবার শুনি আর মনে মনে অনেক সময় বলিও, যার জন্য আমরা ভাই অনেক সময় আমার একটা বিষয়, সেটা হচ্ছে কি, খুতবা যখন শুনি, জি ওনার সম্ভবত নেট প্রবলেম হচ্ছে এই জন্য। জি ভাইয়ের একটু নেট প্রবলেম করতেছে, আরিফ ভাইয়ের। যাই হোক, তো ধন্যবাদ সবাইকে। আসলে আমার মনে হয় আমি ক্লাসটা একটু বেশি লেন্দি করে ফেলছি, আপনারা বোর ফিল করতেছেন তাই না? না না ভাই, না ভাই, মজা লাগতেছে। যাই হোক, তো আজকে একটু অনেক কথা শেয়ার করলাম। আমি মানে মাঝে মাঝে আমি একটু ব্যস্ত থাকার কারণে হয়তো সময়গুলোকে লিমিটেড করে ফেলি বা একটু আসতে দেরি হতে পারে। যাই হোক, আপনারা ডিজার্টেড হবেন না, আমি ইনশাআল্লাহ টাইমটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করবো। আইটি ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা কথা আমি বলতে চাই, যে আমাদের আইটি ক্লাবের যে টার্গেট, এটা কিন্তু আসলে অনেক বড় একটা কিছু। আপনারা এটা হয়তো মনে করতে পারেন যে আপনারা এখানে ক্লাস করতেছেন, আলটিমেটলি আপনারা আমরা কিছুদিন ক্লাস করাবো, এরপরে হয়তো হারা যাবো, আপনারা হয়তো কোথায় থাকবেন জানবো না। এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা হবে। তো আমি বেসিক্যালি সবাইকে এটা কিন্তু বলতে চাই যে আমাদের এই আইটি ক্লাবের টার্গেটটা কিন্তু এখানেই শেষ না। আমরা বেসিক্যালি যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের এই আইটি ক্লাবটা, আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি, যারা সবাই আমাদের সাথে আছেন, তারা ইনশাল্লাহ যারাই আমাদের
বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন। আমরা যে পর্যায়ে যাই না কেন, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সফলতা দান করুক, যেখানেই আমরা যাব আমরা কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ সাথে আশা করব, এবং সবসময় আমাদের কাছে আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের একটা গুরুত্ব সবসময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের কাছ থেকে আমাদের পক্ষে যেটুকু ফিডব্যাক বা যেটুকু হেল্প আপনাদেরকে দেওয়া সম্ভব সেটা করব, এবং একটা সময় গিয়ে আপনারাও আমাদের সাথে ইনশাআল্লাহ যুক্ত থাকবেন, এবং এই ক্লাবের মাধ্যমে আরো অনেক মানুষের যেন আমরা সহযোগিতা করতে পারি, ইভেন নিজেদের জন্য আমরা বেশ সুপরিচিত ভালো একটা ইউজেবল প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, এই চেষ্টাটা আমাদের সবার ইনশাআল্লাহ থাকবে। কি বলেন? আমি আপনাদের সবার কাছে এটা আশা করতেই পারি, নাকি বলেন? জি ভাই, অবশ্যই। ইনশাআল্লাহ ভাই। অবশ্যই ভাইয়া। ইনশাআল্লাহ। তো সবার কথা শুনে খুব ভালো লাগলো, আপনার সাথে সময়টা খুব ভালো ছিল। It was a very nice time with you. So now I want to finish my class and hope all of you will get a very good dream, very good night. God bless you.